আপনারা বোধহয় ২ বছরের বেশি সময় ধরে এটা নিয়ে গবেষণা করছিলেন। ঠিক মানে কোন জায়গাগুলোকে ধরতে হলো, কোন জায়গাগুলোকে আপনারা খুঁজে বার করলেন, গবেষণার মূল বিষয়গুলোকে শুধু একটু বুঝতে হবে। ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত কতগুলো শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে একটা প্রধান শর্ত হচ্ছে ১৫০০ থেকে ২০০০ বছরের পুরনো ওই ভাষার টেক্সট, ওই ভাষার লিটারেচার, ওই ভাষার স্ক্রিপ্ট ইত্যাদি সংক্রান্ত নানা রকম তথ্য নথি সেগুলো দিয়ে প্রমাণ করতে হবে যে কোনো ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে হলে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত কতগুলি শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে প্রধান যে শর্তটি সেটাই হচ্ছে যে ১৫০০ থেকে ২০০০ বছরের পুরনো বিভিন্ন নথি বা তথ্য দিতে হয়, যেগুলো সেই ভাষার স্ক্রিপ্ট সংক্রান্ত, সেই ভাষার বিভিন্ন সাহিত্য নিদর্শন এবং বিভিন্ন টেক্সট, এইটাই মূলত জরুরি একটা শর্ত যেটা পূরণ করতে হয়। ২০০৪ সালে তামিল এবং ২০১৪ সালে ওড়িয়া, এই মাঝখানে মোট ৬টা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছিল। বাংলা ভাষার ক্ষেত্রে আমরা কাজ শুরু করেছিলাম ২০২২-এর শুরুর দিকে। তো প্রায় ২ বছর ধরে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করেছি এবং এই কাজের জন্য আমাদের আর্কিওলজির, লিঙ্গুইস্টিক্সের এবং সংস্কৃত, পালি ইত্যাদি ভাষার এবং বাংলা ভাষার বিশেষজ্ঞদের নিয়ে একটা গবেষণা দল তৈরি হয়েছিল। সেক্ষেত্রে আমরা প্রথম দিকে যে অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত লেখাপত্র পাচ্ছিলাম সেখানে বাংলা ভাষা কে খুব বেশি হলে দশম দ্বাদশ শতক এই জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছিল, কেননা চর্যাপদ নাকি দশম দ্বাদশ শতকে। এটা একটা বহুদিন ধরে, যে কারণে বাংলা ভাষার তরফে অনেকের উৎসাহ দেখা যাচ্ছিল না। তো আমরা দেখতে পেলাম যে সিলভা, লেভি এবং শহীদুল্লাহ এরা বলছেন যে চর্যাপদের যারা পদকর্তা তাদের অনেকেই সপ্তম অষ্টম শতকে ছিলেন। এবং আরেকটা জিনিস চর্যাপদ সম্পর্কে যেটা বলা হয়, যেটা হরপ্রসাদ শাস্ত্রী ১৯১৬-এ প্রকাশ করেছিলেন নেপালের রাজদরবার থেকে তালপাতার পুঁথি পেয়ে, সেটা হচ্ছে এই যে ১০০০ বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো সেখানে একটা জিনিস আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আদতে বাংলা ভাষার আদি নিদর্শন নয়, বাংলা পদ্য ভাষার আদি নিদর্শন। এবার সেটাকে পদ্য হয়ে উঠতে হলে তাকে মান্য হয়ে উঠতে হয়, স্ট্যান্ডার্ডাইজড হয়ে উঠতে হয়। তার একটা ছন্দ ছিল পাদাকুলক, পাদাকুলক থেকেই পরে পয়ার ছন্দ এসছে। তার মানে আরো ৩০০-৪০০ বছর পুরনো আমাদের পিছিয়ে যেতে হবে, যেখানে বাংলা ভাষা আছে তার মান্যায়ন বা স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে। এইটা দেখতে গিয়ে আমরা শহীদুল্লাহের লেখায় প্রথম পেলাম যে একটা অভিধানের কথা, সেটা চীনা সংস্কৃত ভাষার অভিধান। সেই অভিধানটা সংকলিত হয়েছিল ভারতবর্ষের বাইরে চীনে, এবং যিনি সংকলন করেছিলেন লি এন, তিনি ৭৮৯ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল, তার মানে অষ্টম শতকে। সেই যে অভিধানটা সেটা পিসি বাগচি প্যারিস থেকে, প্রবোধচন্দ্র বাগচি প্যারিস থেকে প্রকাশ করেছিলেন ১৯২৯ এবং ১৯৩৭-এ ফরাসি ভাষায়। তার দুটো খণ্ড বেরিয়েছিল। সেখানে বোন অ্যান্ড ওরাকল স্ক্রিপ্টে চাইনিজ এবং সিদ্ধম স্ক্রিপ্টে সংস্কৃতের কথা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে প্রায় ৫০-এর বেশি বাংলা শব্দ সংকলিত হয়েছে। তো অষ্টম শতকে দেশের বাইরে যে অভিধানটা দ্বিভাষিক, যেখানে বাংলার কোনো জায়গাই নেই, সেখানে দেশের বাইরে সংস্কৃত এবং চাইনিজ ভাষার মধ্যে বাংলা শব্দ স্থান পাচ্ছে, মানে সেটা ইতিমধ্যেই মান্যায়িত হয়েছে এবং তার ফলে তারও অন্তত ৩০০-৪০০ বছর পুরনো আমরা বাংলা ভাষাকে ধরে নিতে পারি।
এবার প্রশ্ন হলো যে সেক্ষেত্রে আর একটা সংকট তৈরি হয়। সেটা আমরা জানি যে প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য এইরকম করে বাংলা ভাষাকে ভাবা হয়, কিন্তু এটা একটা কলোনিয়াল কনসেপ্ট। কারণ যখন ইংরেজরা এদেশে এসছে তখন আমাদের ভাষা তো ইংরেজি হয়ে যায়নি, কিছু শব্দ ইংরেজি শব্দ আমরা নিয়েছি, আরবি ফার্সি শব্দ সেইভাবে এসছে। গুপ্ত যুগের আগে যখন আমরা কিছু নিদর্শন দেখছি ঐতরেয় ব্রাহ্মণে, সেখানে কি বলা হচ্ছে না বাঙালিরা হচ্ছে বয়াংশী, পাখির জাত। এখন পাখির জাত বলা হচ্ছে কেন? অন্য জাতও তো বলা যেতে পারত। এখন বিষয়টা এই দাঁড়াচ্ছে যে আসলে আমরা যখন চন্দ্রকেতুগড়ের আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখছি, সেখানে দেখছি প্রচুর একটা সমৃদ্ধ নগর, এবং সেই নগর বন্দর নগর, যেটার সঙ্গে আছে তাম্রলিপ্ত, যার সঙ্গে মেরিটাইম হিস্ট্রিতে প্রাচীন সভ্যতাগুলোর সঙ্গে বাংলার একটা তীব্র যোগাযোগ আছে। তারপরে বাঙালি জাতি আছে, এবং যাদের বয়াংশী বলা হচ্ছে সেটা কিভাবে পাচ্ছি আমরা না, চন্দ্রকেতুগড়ের অনেকগুলো টেরাকোটা যে মূর্তি, সেখানে মানুষের মূর্তি, মানুষ বা মানবীর মূর্তি, তার সঙ্গে ডানা লাগানো আছে, ডানাওয়ালা। ফলে যে পাখি বয়াংশী বলে যাদের বলা হচ্ছে বঙ্গে আছে যারা, তারা যে আসলে বাঙালি সেটা ওই আমাদের স্কাল্পচারগুলো থেকে প্রমাণ করা যায়। আবার বঙ্গ রাজের একজন সন্তান বিজয় সিংহ, মহাবংশ এবং দীপবংশ, মহাবংশের ৬ষ্ঠ অধ্যায় জুড়ে লেখা আছে যে এখান থেকে বিজয় সিংহ যাচ্ছেন সিংহলে, কারণ বিজয় সিংহের পিতা সিংহকে হনন করেছিলেন, সেই সূত্রে সিংহল এই নামটা আসছে। এবং মহাবংশের এই সূত্র ধরে আধুনিক কালে যখন জিনোম সিকোয়েন্সিং হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে পৈতৃক দিক থেকে সিংহলি যারা, তাদের সঙ্গে বাঙালি জিনের সম্পর্ক খুব কাছাকাছি। আবার বাংলা যে একটা বাঙালি যে আছে, তাদের যে একটা লিঙ্গুইস্টিক কমিউনিটি হিসেবে তাদের যে একটা ভাবনা চিন্তা আছে, তাদের যে একটা আত্মপরিচয়ের বিষয় আছে, সেটা আমরা পাচ্ছি মহাস্থানগড়ের একটা স্টোন ইনস্ক্রিপশন থেকে, শিলালিপি। সেখানে ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা হচ্ছে সংবঙ্গীয়, 3rd সেঞ্চুরি বিসি, খ্রিস্টপূর্ব 3য় শতকে সংবঙ্গীয় বলে একটা শব্দ পাচ্ছি আমরা। এর পাশাপাশি ঠিক খ্রিস্টপূর্ব 3য় শতকে যখন আমরা অশোকের শিলালিপিগুলোর দিকে তাকাই, তখন দেখব যে ওখানে 4th যে মেজর রক ইনস্ক্রিপশন, সেখানে একটা 12 নম্বর লাইনে দ্বাদশ বলে একটা শব্দ আছে। সেখানে ব্রাহ্মীতে দ্বাদশ মানে দয় বয়ে আকার, এই যে অন্তস্থ ব, বাংলায় কিন্তু আমরা অন্তস্থ ব উচ্চারণ করি না। সামনে থাকলে আমরা বলি শ্বাস, মাঝখানে থাকলে ব্যঞ্জনটা দিতে হয় বিশ্বাস। আবার অনেক সময় বর্গীয় ব উচ্চারণ করি, যেমন উদ্বেগ, উদ্বেল, উদ্বোধন, ফলে সব বর্গীয় ব। এবার দেখা যাচ্ছে যে বাংলার যে কথ্য রীতির চাপটা গিয়ে পড়েছে ওই ইনস্ক্রিপশনের ওপরে, দ্বাদশের যে ব, যেটা ব্রাহ্মীতে অন্তস্থ ব হওয়ার কথা, সেটা বর্গীয় ব। অর্থাৎ এ থেকে প্রমাণ হয় যে বাঙালির যে কথ্য রীতি, যেটা স্ক্রিপ্টটা আলাদা, তখন বাংলা স্ক্রিপ্ট হয়নি, ব্রাহ্মী স্ক্রিপ্টের ওপরেও গিয়ে তার প্রভাব পড়ছে। ফলে প্রায় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে আমরা দৃষ্টান্ত পাচ্ছি, নথি পাচ্ছি যে বাঙালি এবং বাংলা ভাষা ছিল, এবং তারই প্রবহমানতায় আজকের এই ভাষা চলে এসেছে। যে দ্বাদশ শব্দে যে বর্গীয় বয়ের উপস্থিতি, সেটি কিন্তু বাংলার বাইরে পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু বাংলায় পাওয়া যায়নি। এই ভৌগোলিক ক্ষেত্র যাকে বাংলা বলে আমরা চিনি, তার থেকে বহু দূরে গিরনারে সেই ইনস্ক্রিপশন পাওয়া গেছে। কাজেই বাঙালির যাতায়াত বিনিময়ের যে জায়গাটা, সেটি যে তখনও ছিল, সেটি একটা পাথুরে প্রমাণ, একেবারেই পাথুরে প্রমাণ। হ্যাঁ, সেটি আমরা পেলাম আর কি। এবার প্রশ্ন হচ্ছে স্যার, আপনারা কিভাবে অ্যাপ্লাই করলেন কেন্দ্রীয় সরকারের কাছে, কি জমা দিলেন এবং তার বেসিসে কবে জমা দিলেন, আর আমরা তো জানতে পারছি কালকে দেওয়া হবে, এটা একটু ক্লিয়ার করুন। এই যে ধ্রুপদী ভাষার স্বীকৃতির প্রশ্নটা, সেটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সেটা আবেদন করতে পারে না। আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ রাজ্য সরকারের মাধ্যমে হবে,
এবং সেটা কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়বে, কেন্দ্রীয় সরকারের সাহিত্য একাডেমি এবং কালচারাল মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি। ফলে আমরা উচ্চ শিক্ষা দপ্তর থেকে, উচ্চ শিক্ষা বিভাগ থেকে আমাদের বলা হলো যে আমাদের অধিকর্তা ডক্টর স্বাতী গুহের মাধ্যমে আমাদের কাছে এই বার্তা এলো যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য ক্লেম পেপারটা আমাদের প্রস্তুত করতে হবে। সেই অনুযায়ী এবার আমরা দেখলাম যে এর যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদের কি ধরনের গবেষক দরকার সেইভাবে, আর বিশেষ করে আমরা এটা বুঝেছিলাম যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সঙ্গে আমাদের সংস্কৃতির বিভিন্ন অধ্যায়ের সঙ্গে ভাষিক ব্যাপারটাকে সংযুক্ত করলে শুধু বাংলা ভাষা নয়, বাঙালির যে একটা ভাষাতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে তার যে অস্তিত্ব সেটাকে প্রমাণ করা যায়। সেই বাঙালির আত্মপরিচয়, বাঙালির আত্মপরিচয়, এবং সেই বাঙালির আত্মপরিচয় এত গর্বের যে শুধু তো চীনা পরিব্রাজকদের কাছে আমরা পাচ্ছি না। ধরা যাক প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, সেটা প্রথম শতাব্দী, টলেমির ভূগোলে সেখানে গঙ্গার কতগুলো মোহনা এবং তার মধ্যে কত ডিগ্রি তফাৎ সেটা বোঝা যাচ্ছে, কারণ এখান থেকে বাণিজ্য হচ্ছে। এবং এই যে সমুদ্র বাণিজ্য, যেটা গঙ্গে বা গাঙ্গে, যেটা চন্দ্রকেতুগড় এবং তাম্রলিপ্তি, এই তাম্রলিপ্তি এবং চন্দ্রকেতুগড়ে আমরা অনেক পেয়েছি, লিপি পেয়েছি, অনেকগুলো কয়েন পেয়েছি, যেখানে জাহাজের ছবি আছে, যেখান থেকে বিদেশ থেকে ঘোড়ার যে ব্যবসা হচ্ছে, শিপিং হচ্ছে, সেগুলো সমস্ত ওই এতে উৎকীর্ণ আছে। কিন্তু সেই চন্দ্রকেতুগড়ের যে সমস্ত টেরাকোটা স্কাল্পচার গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু আমাদের ওই মানে বঙ্কিমের যে অসহায় একটা বেদনা ছিল যে বাঙালির ইতিহাস নাই, সেই জায়গাটা, অর্থাৎ আমরা যদি চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্ত, মহাস্থানগড় বা এই যে বৌদ্ধ যে সমস্ত জগজীবনপুর, কর্ণ সুবর্ণ, এদিকে দাঁতন ইত্যাদি, দণ্ডভুক্তি, এইগুলো দেখি, এবং তার পাশাপাশি আমরা পুরনো যে সমস্ত এপিকগুলো মহাভারতে, বিভিন্ন জাতকে, বিভিন্ন বৌদ্ধ এবং জৈন গ্রন্থে এতবার কোথাও পৌণ্ড্রবর্ধন, যেমন আপনারা জানেন যে পৌণ্ড্র বাসুদেবের সঙ্গে লড়াই হচ্ছে শ্রীকৃষ্ণের, তো সেই মহাভারতের যুগে সমস্ত মহাভারত, রামায়ণ থেকে আরম্ভ করে সমস্ত এপিক বৈদিক সাহিত্য, সেখানে একটা বিরোধিতা আছে, বিরোধিতা থাকবেই, কারণ সেখানে একটা ঈর্ষার জায়গা আছে, তাকে আইসোলেট করা হচ্ছে, বলা হচ্ছে বয়াংশিক, কিন্তু আমরা দেখছি একটা নাগরিক সভ্যতা। এমনিতেই বিরজশঙ্কর গুহের মতো যারা অ্যানথ্রোপোলজিস্ট, তারা দেখাচ্ছেন যে আমরা আর্য নই, তেমনি আমরা দ্রাবিড় নই, তেমনি আমরা অস্ট্রিকও নই। তাহলে বাঙালি বলে একটা জাতি আছে, সেই যে জাতিটা আছে তার অস্তিত্বের একেবারে, তার একটা নাগরিক অস্তিত্ব, এবং যেটা একেবারে সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে গোটা পৃথিবীর সঙ্গে যুক্ত, পেরিপ্লাস অফ দ্য এরিথ্রাইন সি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। তো এই রকম একটা জায়গা, এবং যেটা বুদ্ধের নির্বাণের সময় যে মহাবংশের কাহিনীটা বলা হয়েছে, সেটা আমি একটু আগে যেটা বললাম জিনোম সিকোয়েন্সিং, তা নয়, একটা মানুষের যে খাদ্যাভ্যাস, তার যে সংস্কৃতি, সেটা তো বাহিত হয়। যেমন মাছে ভাতে বাঙালি, তো সেই মাছের ছবি পাণ্ডুরাজের ডিবিতে আছে, সেই মাছের ছবি উৎকীর্ণ আছে চন্দ্রকেতুগড়ের বিভিন্ন প্রত্ন সামগ্রীর মধ্যে। আবার এই যে আমাদের যে ধান, সেই অগ্গর ভত্তা, রম্ভ ভত্তা, সেই ধানের স্কাল্পচার আছে চন্দ্রকেতুগড়ে। এবার যদি আমরা শ্রীলঙ্কার মানে যারা অরিজিনাল সিলোনিজ, তাদের খাদ্যাভ্যাসের কাছে যাই, সেখানে দেখব যে সেখানে যে দেশজ ধানগুলোর বদলে ক্রমশ ইন্ডিকা গোষ্ঠীর, অর্থাৎ বাংলা থেকে যে ধানগুলো, সেই ধানগুলো ওখানে গিয়ে পৌঁছে গেছে। কি করে পৌঁছলো? ইতিহাস তো সেখানে বাঙালির একটা গর্বের, একটা মর্যাদার জায়গাকেই তুলে ধরে। স্যার, ইতিহাসের কথা শুনলাম, এবার আমার দুটো ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা এখন আলোচনা শুনি বাংলা ভাষার অবক্ষয় হচ্ছে, ভাষায় অন্য কিছু মিশে যাচ্ছে, ভাষা সেই ভাষা নেই, এই যে ধ্রুপদী সম্মান এলো,
আপনারা কি মনে করেন মানে গত 1000 বছর ধরে যে বাংলা ভাষা আছে, সামনে আরো 11,000 বছর সার্ভাইভ করার বিষয়টা কি মনে হয়, এটা বলবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা মাধ্যমে পড়ার জন্য ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে, সেক্ষেত্রে এই যে আপনাদের গবেষণা, সেটাকে উদ্বুদ্ধ করবে কি মনে হয়? আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলা ভাষার এই যে বিবর্তনটা হচ্ছে, যে কোনো ভাষায় জ্ঞান্ত ভাষার বিবর্তন হয়, যদি বিবর্তন না হয় তাহলে সেটা মৃত ভাষায় পরিণত হয়। এবার পৃথিবীর সবচেয়ে ডাকাত ভাষা তো ইংরেজি, সমস্ত ভাষা থেকে শব্দ নিয়েছে, ফলে শব্দের ক্ষেত্রে এই রকম মানে অচ্ছুত হওয়া, হ্যাঁ ছুতমার, এটা চলবে না সেটা। এবং তাতে সুবিধে কি না, তাতে সুবিধে হচ্ছে এই যে আমি অম্লজান উদ্যান বলবো না হাইড্রোজেন অক্সিজেন বলবো, সেটা ভাষা তো প্রথমত কমিউনিকেট করবে। ফলে এই অন্য শব্দ নিয়ে যদি একটা ভাষা তার সাবলীলতা, তার প্রকাশ ক্ষমতা বাড়ায়, যেমন যে সব নতুন নতুন খেলা এসছে, ক্রিকেটের বাংলাকে ঝিঝি করব না সেখানে উইকেট, উইকেট কিপার সেগুলোকে আবার বাংলা করতে যাব। ফলে এই প্রশ্নটা আমাদের খুব খোলা মনে নিতে হবে যে বাংলা ভাষা, কিন্তু এই যে এত বছর ধরে বাংলা ভাষা তো রয়ে গেছে, তাহলে এত বছর পরেও বাংলা ভাষা থাকবে না এইরকম আশঙ্কা করার কোনো মানে নেই। আর দ্বিতীয় প্রশ্নটা যে পড়াশোনা ইত্যাদির ক্ষেত্রে বাংলা ভাষার যে জায়গাটা, এখন দেখুন পৃথিবী অনেক বদলে গেছে। এটা আপনি যদি আমাকে 100 বছর বা 50 বছর আগে বলতেন তাহলে বলতাম যে অনেক সুন্দর একটা জায়গা আছে। কিন্তু আমরা তো জানি যে এই যে এখন মার্কেট যে ইকোনমি, যেখানে আপনাকে আপনার হাতে মোবাইল আছে, মানে আপনি ভাবছেন আপনার হাতে মোবাইল আছে, কিন্তু সে তো আসলে একটা অন্তর্ঘাত তৈরি করছে, অর্থনৈতিক অন্তর্ঘাত। আগে যে কলোনি তৈরি করার জন্য রেল লাইন তৈরি করতে হতো, এখন তো করতে হয় ইন্টারনেটের মাধ্যমেই আমি কিনে নিচ্ছি জিনিসপত্র, আমার থেকে টাকা চলে যাচ্ছে। ঠিক এইরকম একটা মার্কেট ইকোনমিতে মার্কেট যেরকম ভাবে চলে সেভাবেই চলবে, কিন্তু একটা গোষ্ঠীর যে আত্মপরিচয় আছে, আচ্ছা দুর্গাপুজো হচ্ছে, আপনি আসবেন না? আসবেন তো। সরস্বতী পুজোর সময় দেখা যাবে দোল খেলতে আমরা দিব্যি চলে যাবো, ফলে আমাদের সংস্কৃতির ভিতরে জ্যান্ত হয়ে থাকবে ব্যাপারটা। এইবার ধরুন ডাক্তারিতে বা লিগ্যাল পরিভাষার ক্ষেত্রে যদি ছোট ছোট ভাষাগুলো আলাদা আলাদা করতে থাকে, তখন আরো একটা ভাষার অবরোধ তৈরি হয়ে যাবে না? ফলে যেখানে প্রয়োজন, ধরুন আমার সাহিত্য, সেটা তো আমি মাতৃভাষাতেই করব। যেমন মধুসূদন এক সময় ইংরেজিতে সাহিত্য লিখতে গিয়েছিলেন, ড্রিঙ্ক ওয়াটার বেথুন করেছিলেন, তুমি তৃতীয় শ্রেণীর হতে পারো গৌরদাস পোশাকের মাধ্যমে, কিন্তু বাঙালি যখন দেখলো মধুসূদনকে তখন তো তার মহাকবি হিসেবে বরণ করে নিল। ফলে আমাদের আত্মপ্রকাশের ভাষা, আমাদের আত্মপরিচয়ের ভাষা সেই হিসেবে থাকবে। এবার প্রয়োজন অনুযায়ী আমাদেরও বদলাতে হবে, পৃথিবীর সঙ্গে সংযোগটাও তো এড়িয়ে যেতে পারবো না। ম্যাডামের কাছে একটা প্রশ্ন, একটু বোমটা সরে দিন। আমি যেটা বলতে চাইছি, আমাদের এখন যে ট্রেন্ড, ক্লাস 1-এ যখন কোনো একটা স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাকে প্রেফার করা হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়ানোর জন্য। বাংলা মাধ্যমে পড়ার ক্ষেত্রে আপনাদের এই গবেষণা কি উদ্বুদ্ধ করবে, কি মনে হয়? বাংলা মাধ্যমে পড়ার ক্ষেত্রে গবেষণা, আমাদের এই গবেষণা কিছুটা উদ্বুদ্ধ তো করবে, কারণ মানে এই যে বাংলা ভাষা নিয়ে এতটা গবেষণা করা যায়, এটা তো বাবা মা, মানে যারা বাচ্চাদের শিশুদের বাবা মারা যারা পড়তে আসবে তাদেরকেও তো ভাবাবে যে বাংলা ভাষাটা, এই যে ধ্রুপদী যে তকমা বা ধ্রুপদী যে অস্তিত্ব, আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, সেখান থেকে তো আমাদেরও একটা শ্লাঘা তৈরি হবে বাংলা বাঙালি হিসেবে, এবং বাংলা ভাষার থেকে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। সেই জন্য বাংলা যদি না পড়ানো হয় তার নিজের বাচ্চাকে, তাহলে সে তার সংস্কৃতিটা পুরোটা শিখবে না। তবে তাকে পাশাপাশি সে অন্য ভাষাও শিখবে, অন্য ভাষা সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি শিখলো বা হিন্দি শিখলো বা অন্য ভাষা শিখলো, তার নিজের মুখের ভাষা শিখলো, সেটাও শিখবে। তবে এক্ষেত্রে যেহেতু মানে মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ইনস্টিটিউটটা গবেষণা কেন্দ্র হিসেবে তৈরি হয়েছিল, তো একেবারে মানে পশ্চিমবঙ্গে এরকম রাজ্য সরকারের অধীনে গবেষণা কেন্দ্র খুব কম আছে, শুধু ভাষা কেন্দ্রিক একটা গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ যখন তৈরি হলো, তার কাছে কিন্তু প্রধান লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের ভাষাগুলিকে প্রথমে গুরুত্ব দেওয়া হবে,
পশ্চিমবঙ্গের তার মানে শুধু তো বাংলা নয়, আরো অন্যান্য ভাষা মানে আইএলএসআর সেই কাজগুলোও করে, কিন্তু বাংলাকে গুরুত্ব দেওয়া হবে এটা প্রথম থেকেই ছিল। এবং বাংলা ভাষার এই যে ধ্রুপদী করতে হবে হলে কি হতে পারে, কি কি হতে পারে সেগুলো তো লেখা আছে, মানে কেন্দ্রীয় সরকারের এজেন্ডার মধ্যে আছে যে একটা কোনো ভাষা যদি ধ্রুপদী ভাষা হয় তাহলে সে এই সুবিধেগুলো পাবে, মানে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে ভাষাকে কেন্দ্র করে, নতুন করে গবেষণা হবে, সেখানে ভাষাতত্ত্ব এবং সাহিত্য সংস্কৃতিতে আলাদা করে পুরস্কার দেওয়া হবে, ইউনিভার্সিটি লেভেলে বা এরকম লেভেলে সেখানে চেয়ার প্রফেসর তৈরি হবে। এছাড়াও যেটা হবে প্রচুর পরিমাণে অনুবাদের কাজ করা, প্রচুর পরিমাণে আরো লেখালেখি করা, চর্চা করা, গবেষণা করা, বাংলা ভাষায় গবেষণা করা, লেখা, এগুলো তো ভেবে এই ইনস্টিটিউটকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল, কারণ এই ইনস্টিটিউট বাংলা ভাষা নিয়ে কাজ করবে বলে। তো আশা করা যায় এই যে আমরা যারা এখানে আছি তারা অনেকেই বাংলা, মানে এখানে যারা ইংরেজির অধ্যাপক তারাও কিন্তু বাংলা মাধ্যমে পড়াশোনা করেই এসেছে, মানে কথা বলবেন এখানে, তারা কিন্তু সেই জায়গাটা মানে জ্ঞান চর্চায় যখন তিনি পৌঁছচ্ছেন তখন কিন্তু তার ওই বাংলা মাধ্যমে তিনি পড়াশোনা করেছিলেন কিনা বা অন্য কোনো মাধ্যমে পড়াশোনা করেছিলেন কিনা তার জন্য কম বেশি কিছু হচ্ছে না। এটা তো তাদের কাছেও একটা উদাহরণ হিসেবে মানে থাকবে। আজকের বাচ্চাদের যারা শিখবে নতুন করে, তাদের বাবা মারাও নিশ্চয়ই ভাববেন নতুন করে যে এটা গুরুত্বটা কতটা। 2022 সালে যখন আপনারা কাজটা শুরু করলেন, তারপর থেকে তো ধরুন এই বছরের 12ই জানুয়ারি আপনারা ফাইনালি রিপোর্ট জমা করেছেন বা ক্লেম করেছেন। তো এই যাত্রাপথটা আপনাদের কিরকম ছিল, কোথায় কোথায় আপনাদের যেতে হলো, কিভাবে আপনাদের কাজ করতে হলো, আপনাদের টিমে কারা কারা ছিলেন, কতজন সদস্য ছিলেন, এই বিষয়টাই যদি একটু আলোকপাত করেন। এটা শুরু হয়েছিল, এটা ওই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বললেন যে এই কাজটা আমাদেরকে করতে হবে। অনেক রাজ্যে হয়তো আগে থেকে অন্য মানে সেন্টার অফ লিটার্স তারা করেছে, কিন্তু যেহেতু এটা ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং রিসার্চ যেটা বললাম আমি সেটা করার কথা। তো আমরা যে কজন এখানে নিয়মিত আর কি কাজ করতে শুরু করেছিলাম, আমরা তো ছিলামই, এছাড়াও আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজির অধ্যাপক, পালি ভাষার অধ্যাপক, তারপর ইতিহাসের অধ্যাপক, আর আমাদের মধ্যে আজকে আছেন যিনি এসএনএল টিয়ারের লিঙ্গুইস্ট, ভাষাতাত্ত্বিক ডক্টর রাজীব চক্রবর্তী। আর আমরা এই চারজন আমরা নিয়মিত এখানে আসি। এছাড়াও যাদের কাছে যে সমস্ত গবেষক এবং তাত্ত্বিক যারা এই ভাষা বিষয়ে কাজ করছেন তাদের দেশে মানে পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গের বাইরে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেছি। মানে এবং যেতে হয়েছে অনেকগুলো জায়গায়, এবং এই বিভিন্ন এই মিউজিয়ামগুলোতে যেতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগের যে মিউজিয়াম আছে সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি, এবং আমাদের আর্কিওলজি প্রফেসর এখনো এসে পৌঁছতে পারেননি, উনি এলে জানতে পারবেন। মানে এই চন্দ্রকেতু গড়, তারপরে এগুলো সব যাওয়া হয়েছে, মানে সেখান থেকে গিয়ে এভিডেন্স তুলে নিয়ে আসা হয়েছে। এটা হয়েছে বাংলাদেশ থেকে আনা হয়েছে, বাংলাদেশের যে কাজ হয়েছে, যে সব গবেষণা ইতিমধ্যে হয়ে গেছে সেগুলোও নিয়ে এসে আমরা সেগুলো নিয়েও কাজ করেছি। শ্রীলঙ্কা যেতে হলো না, শ্রীলঙ্কায় আমাদের যাওয়া হয়নি। এখানে আমরা ওই সেকেন্ডারি ডেটা নির্ভর করেই কাজ করেছি মূলত। আর যেটা বললো অমিতাভ যে ওই চীনা ফ্রেঞ্চ ডিকশনারি, সেই ডিকশনারিটাও আমরা খুব কষ্ট করে জোগাড় করা হয়েছিল, এবং সেটার পাঠোদ্ধার করার মানে চীনা ভাষার পাঠোদ্ধার করার লোক আজকের দিনে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাও অনেক কষ্ট করে, অমিতাভ এটা একটা বেশি বলতে পারবে, সেখান থেকে আমরা মোটামুটি 51টা শব্দ বাংলা পেয়েছি। একটু বলুন না কিরকম, মানে কিভাবে এটা আপনি ট্রেস করলেন, কিভাবে ট্রেসের গল্পটা? বিষয়টা হলো যে আমি যদি খুব ভুল না করি তাহলে এইটা আপনাদের একটা অন্যতম প্রামাণ্য নথি আর কি। একদম। এবং প্রামাণ্য নথি, এবং দেশের বাইরে যে দুটো ভাষার সম্পর্কিত ডিকশনারি তার বাইরে বাংলা নেওয়া হচ্ছে, সেখান থেকে এই যে বৌদ্ধ ধর্মের একটা জায়গা বাংলা, এবং যে কারণে তিব্বতে, চীনে বাংলার ইতিহাস এবং ভাষা সাহিত্যের অনেক জিনিস লুকিয়ে আছে। তো ঠিক সেই রকম একটা ব্যাপার। এইটা সিলভা লেভি এবং পরামর্শে প্রবোধ বাগচি এই ডিকশনারিটাকে ফরাসিতে অনুবাদ করেছে,
এবং সেইটা আমরা বিশ্বভারতীর লাইব্রেরি থেকে হদিশ পাই। না, আমি বলছি যে এটা মানে এইরকম একটা মানে ডিকশনারি যে আছেন সেটা কি আপনারা জানতেন? সেটা শহীদুল্লাহ উল্লেখ করেছিলেন আচ্ছা। এবং প্রবোধ বাগচি তো এটা প্রকাশ করেছিলেন, ফলে সেটা জানা ছিল। কিন্তু সেটা আমাদের সেই এই ধরনের ডিকশনারি আছে, কিন্তু ধরুন সংস্কৃত চাইনিজ অনেক ডিকশনারি আছে। এই ডিকশনারিটা যে পার্টিকুলার বাংলা ভাষার জন্য খুব জরুরি, কারণ সেখানে বাংলা শব্দ পাচ্ছি আমরা, এবং বাংলা শব্দগুলো লেখা হচ্ছে সিদ্ধম স্ক্রিপ্টে, এবং সেই শব্দগুলো পাচ্ছি আমরা খ্রিস্টীয় 8ম শতকে এবং দেশের বাইরে। এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারছিলাম যে অন্তত 400-500 বছরের পুরনো হতে পারে। তার সঙ্গে আমরা যখন চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্ত ইত্যাদি এই ব্যাপারটাকে যোগ করতে পারছিলাম, এবং মহাবংশ বা দীপবংশের যে তথ্যগুলো সেগুলো আমাদের কাজ দিচ্ছে। ঐতিহ্য ব্রাহ্মণের একটা সেই অর্থে নিন্দা, সেটা দেখছি না, সেটা আমাদের নাগরিক সভ্যতার একটা অংশ। অর্থাৎ অধিকাংশ মানবীর যে স্কাল্পচারগুলো, সেগুলো সকলের পাখির মতো ডানা আছে। রাইট। তো এই ডিকশনারিটা যে বিশ্বভারতীতে আছে সেটা কিভাবে সেটা আমাদের গবেষকদের দিয়ে খোঁজ নিয়ে পাওয়া গেল, কেননা সেখানে প্রবোধচন্দ্র বাগচির কালেকশন আছে, প্রমথ চৌধুরীর কালেকশন আছে। তো সেই রকম করতে গিয়ে প্রবোধ বাগচির কালেকশনে যেটা পাওয়া গেল সেটা মানে ব্যবহারযোগ্য ছিল না, কিন্তু প্রমথ চৌধুরীর কালেকশনে আমরা পেলাম এই ডিকশনারি। এই ডিকশনারিটা। মানে প্রমোদ এখানে একটা কথা বলার দরকার, শহীদুল্লাহ সাহেব 1927 সালে সোরবন বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা পত্রটি তিনি জমা দেন, সেটি ফরাসিতে লেখা। সমস্যা হচ্ছে বাঙালি শহীদুল্লাহ সাহেবের ফরাসি গবেষণা পত্রটি পড়ে দেখেনি কখনো, যে কারণে এই কথা 1987 তিনি বলে গেছেন। কিন্তু এশিয়াটিক সোসাইটি থেকে, কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রণবেশ সিংহ রায় তিনি এর একটা ইংরেজি অনুবাদ করেছিলেন। আচ্ছা। ঠিক আছে, সেখানে এই কথা পরিষ্কার শহীদুল্লাহ সাহেব লিখছেন যে এই রকম বাংলা শব্দের উপস্থিতি অত আগে ওই ভাষাতে ছিল। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ, এই যে বৌদ্ধ সিদ্ধাচার্য যারা নাকি এই চর্যাপদ লিখেছে, তাদের যে অস্তিত্ব সেটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত। সেটা নতুন করে প্রমাণ করার দরকার নেই যে ভুসুকুপা ওই সময় 7ম শতাব্দী 8ম শতাব্দীর লোক, লুইপা, কাহ্নপা, এবং শহীদুল্লাহ সাহেবের যে গবেষণা সন্দর্ভ, সেটা কিন্তু কাহ্নপদের মানে চর্যা, কাহ্নপদের গান নিয়ে তিনি কাজ করেছেন। কাজে এই সূত্রগুলি আমাদের দেওয়া ছিল, আমরা কি একসঙ্গে করে দেখিনি। আমরা এই কাজটি করতে গিয়ে এটা আমাদের পক্ষে একটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার যে এই রকম জিনিস আমাদের পূর্বাচার্যরা করে গেছেন। এবং শহীদুল্লাহ সাহেব কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। হ্যাঁ, মানে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে তিনি ট্রেন্ড হচ্ছেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কাজেই এই কলকাতায় বসে যে মানুষগুলি লেখাপড়া করেছেন তারা এই ধরনের কাজ করে গেছেন প্রায় 100 বছর আগে। এবং আরেকজন বাঙালি নন, কিন্তু তার কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই, তিনি হচ্ছেন সিলভা লেভি। তিনি এই বিষয়ে অসম্ভব উৎসাহী ছিলেন, যেখানে প্রবোধ বাগচির সঙ্গে এই ফরাসি অনুবাদটার ক্ষেত্রে উনি অসম্ভব ভূমিকা নিয়েছেন। তো যখন আপনারা বিশ্বভারতীতে এটা পেলেন, প্রবোধ বাগচির কালেকশনে পেলেন না, প্রমথ চৌধুরীর কালেকশনে পেলেন, তো পাওয়ার পরে ওটার পাঠোদ্ধারের প্রক্রিয়াটা কিরকম ছিল? পাঠোদ্ধারের প্রক্রিয়াটা অনেকটা ডিটেকটিভের মতো ছিল। কারণ আমরা চীনা অধ্যাপকদের বললাম, ওরা বললেন এটা তো অতি প্রাচীন, ফলে চীনাটা পড়া যাচ্ছে না। প্রায় 1 মাস 1.5 মাস নানা রকম অসুবিধার পরে তারপরে সিদ্ধম লিপিতে লেখা ছিল। সিদ্ধম না, চীনাটা লেখা ছিল চাইনিজ স্ক্রিপ্টে, ওটা বোন এন্ড ওরাকল স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্ট এখন আর কেউ জানে না। আর সংস্কৃতটা লেখা ছিল এবং তার মধ্যে বাংলাটাও লেখা ছিল সিদ্ধম স্ক্রিপ্টে। তো তারপর সিদ্ধ মাতৃকা বাংলা ইত্যাদি এই যে ব্যাপারটা। তো এইবার যেটা দেখা গেল যে ওখানে প্রত্যেকটা পৃষ্ঠার নম্বর দেওয়া আছে। এইবার সেখানে ওই কাঞ্জির মতো কিন্তু বোনার ওরাকল স্ক্রিপ্টে লেখা, আর আমরা আমাদের পরিচিতদের মধ্যে থেকে বেরোই। ওকে। এবং ধরুন এটা 8ম শতকের সংকলন, ফলে সেই সময়ের পুরনো যে কাঞ্জি স্ক্রিপ্টগুলো, সেইগুলো হচ্ছে মানে পোলিওর ছবি, মানে পোলিওর নাম্বার ধরে ছবি, হ্যাঁ, অলঙ্করণে ফিরে যেতে হলো। হ্যাঁ।
ঠিক আছে? তো আপনাদের পরে আপনাদের আর কি পরিকল্পনা, মানে এই কাজটা তো বেশ খানিকটা হয়েছে, এরপরে আপনারা কি পাইপলাইনে আপনাদের কি আছে? মানে এখানে অনেক কিছুই আছে, ইনস্টিটিউটের আলাদা আছে, আর এই ধ্রুপদী ভাষা সংক্রান্ত যে কাজটা, সেটা আসলে আমরা এই কাজটা করতে গিয়ে একটা খনির কিছুটা অংশে নেমেছি মাত্র। আসলে বাংলা ভাষা এবং বাঙালি, বাংলা ভাষাটা একটু আলাদা সমস্যা নয়, বাঙালিকে না ধরলে বাংলা ভাষার প্রাচীনত্বের জায়গাটা পৌঁছানো যাবে। আর সেই বাঙালি তখন অনেক দূর প্রসারিত, তাদের যে যোগাযোগটা। কারণ একটা জিনিস বুঝতে হবে যে এই যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটা, সেটা এত উর্বর যে এখান থেকে ধরুন মসলিন যাচ্ছে বাইরে, এখান থেকে মশলা যাচ্ছে বাইরে, এবং একটা সময় এই বাংলায় আরবের বণিকেরা আসতেন এখান থেকে স্থলপথে, তারা ভেনিসে নিয়ে যেতেন এখানের মশলা, সেটা ইউরোপের বাজারে 30-40 গুণ বেশি দামে বিক্রি করতেন। তারপরে একটা সময় পর্তুগিজরা চেষ্টা করলো জলপথে আসার, এবং তারা ম্যাপও তৈরি করছিল। তো বাংলায় আসার জন্য, যে কারণে একটা সাগরের নাম হচ্ছে বঙ্গোপসাগর বা বঙ্গোসাগর, এই যে বাংলা, বে অফ বেঙ্গল, বাংলার নাম নিয়ে সাগর, সেখান থেকে বোঝা যাচ্ছে যে বণিকদের লক্ষ্য তো বাংলাদেশ। ফলে এই যে যোগাযোগটা একটা ছিল সেটা, এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে এই যে বৌদ্ধ মহাবিহারগুলোর কথা ভুলে গেলে চলবে না, যে জ্ঞান চর্চার একটা জায়গা ছিল, বৌদ্ধ জৈন জ্ঞান চর্চা, ধর্ম ভিত্তিক যে জ্ঞান চর্চার জায়গা ছিল, যে কারণে চীনা পরিব্রাজকরা আসতেন, তিব্বত থেকে পরিব্রাজকরা আসতেন, এবং যে কারণে আমরা অনুমান করছি যে এর পরের গবেষণার অনেকটাই আসলে রয়ে গেছে তিব্বতের মাটিতে। যে কারণে ধরুন নেপাল থেকে পেতে হয়েছিল চর্যাপদ। আমাদের আবহাওয়ায় তালপাতায় লেখা পুঁথি থাকার কথা নয়, সব উইতে নষ্ট করবে। এমনি 15 দিন বাড়িতে যদি বন্ধ করে রাখেন তাহলে বোঝা যায়। ফলে ওই দূরবর্তী জায়গায়, আর অধিকাংশ চর্যাপদ ঠিক বৌদ্ধ টেক্সট, ফলে বৌদ্ধ টেক্সটগুলো, হিউম্যান সাংয়ের ছবি যখন মনে দেখবেন যে পিছনে একটা রুকস্যাক নিয়ে যাচ্ছেন, যেন বই নিয়ে যাচ্ছেন এখান থেকে, ওরা আয়ুর্বেদের বই নিয়ে যাচ্ছেন, মানে আমরা যাকে বলি নলেজ ট্রান্সফার, সেটা অনেক আগে চীনের এবং তিব্বতের লোকজন করেছে। ফলে তিব্বতের যে সমস্ত এখনো নথিপত্র আছে, সেগুলোর সঙ্গে তিব্বতী ভাষা এবং সংস্কৃতির সঙ্গে যদি আমরা যোগ দেখতে চাই, তাহলে কিন্তু অনেক কিছু পাবো। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, এটা খুব বিস্মিত হওয়ার কথা, যে মিশর থেকে বাংলা ভাষায় কয়েক হাজার শব্দ এসেছে। আচ্ছা, মিশর থেকে। এই নিয়ে লিনি শ্রীনিবাসন বলে একজন কাজ করেছেন। হ্যাঁ, কিন্তু এই যে শব্দের আদান প্রদান, এইটা ইতিহাসের আরেকটা দিকে, এই যে আমরা দাবি করছি যে বাংলার সঙ্গে বিদেশের গতায়াত ছিল, দেওয়া নেওয়া ছিল, ভাষা তার হচ্ছে সব থেকে প্রকৃষ্ট প্রমাণ, তার ভাষা তার চিহ্ন রেখে গেছে এই বাংলার। আর যে কথাগুলি অমিতাভদা বা সাদিদি বললেন, তার সঙ্গে আরেকটি কথা যোগ করি, সেটি হচ্ছে বাংলার এই যে কাজটা আমরা করতে শুরু করি, যেটা শুরুই সবে বলবো, এইটা কিন্তু আমাদের বাঙালির ইতিহাসকে নতুন করে দেখার একটা রাস্তা খুলে গেল। ঠিকই তো। এটা একটা জায়গা বলার, সেটা হচ্ছে আমরা এই কারণে খুশি, সেটা হচ্ছে এটা এমন একটা অ্যাচিভমেন্ট যেটা সমস্ত বাঙালি, মানে দল মত নির্বিশেষে সমস্ত জায়গায়, গোটা পৃথিবীর বাংলা ভাষী বাঙালি সংস্কৃতির সঙ্গে যা জড়িয়ে আছে প্রত্যেকে। ফলে এটা আমরা অর্জন করেছি, মানে আমরা সবাই, আমি আপনি সকলে। ক্লেম পেপারে কি 2600 বছরের পুরনো আপনারা দাবি করেছেন? হ্যাঁ, আমরা দাবি করেছি অন্তত 26, অন্তত 26। তার পেছনেও যাওয়া যায়, কিন্তু আমাদের ক্লেম পেপারে বলা ছিল, আমাদের ক্রাইটেরিয়া দেওয়া ছিল যে 1500 থেকে 2000, আমরা 2600 থেকে থেমেছি। আর এই যে এই চীনা ডিকশনারি, এইটা কত বছরের পুরনো হবে? এটা সংকলন হয়েছিল 8th সেঞ্চুরিতে, তার মানে ধরুন 1200 বছর পুরনো। আচ্ছা, 1200-1300, কিন্তু সেইটার লজিকটা হচ্ছে চীনা ডিকশনারিতে চীনা শব্দ থাকে, সংস্কৃত ডিকশনারি বাংলা শব্দ কোথা থেকে, তার এবং সেটা কোথায় আসছে না, চীনে বসে
তাহলে বাংলা কতটা অবধারিত অবশ্যম্ভাবী যে দুটো অন্য ভাষার মধ্যে তার জায়গা আছে। তার মানে অন্তত 300-400 বছরের পুরনো, সেখান থেকে আমরা ধরে নিতে পারি এতটা স্ট্যান্ডার্ডাইজ হতে 400 বছর মিনিমাম লাগে। তাহলে এই 1200, 400, 1600 থেকে 1700 বছর মিনিমাম পুরনো। আর এই সমবঙ্গীয় বা যেটা গিরনারের ইনস্ক্রিপশন, সেটা তো একেবারে খ্রিস্টপূর্ব 3য় শতক, মানে সেটা হলো 2300। কিন্তু তারও আগে চন্দ্রকেতুগড় বা এই জায়গাটা তো যেদিন পাচ্ছি সেই দিনই বাঙালি জাতি জন্মেছে এবং তার ইনস্ক্রিপশন তারা বলতে শুরু করলো, তাদের স্ক্রিপ্টের ধারণা আছে, হঠাৎ তারা বানিয়ে ফেললো না। এরকম তো নয়। সেই জন্যে এটা 2600 বছর পর্যন্ত। কিন্তু রাজীব যেটা বললেন যে আমরা গবেষণাটাকে এগিয়ে নিয়ে যেতে পারলে এটাও ঠিক তেমনি যে 2600 বছর আগেই হঠাৎ বাঙালি জেগে উঠলো এমনও নয়। ফলে এটা আরো গবেষণার সুযোগ আছে এবং সেই গবেষণার বিস্তার অনেক। মানে একটা কোথাও কি এটা মানে সিদ্ধান্তে টানা সম্ভব হবে যে এই যে মানে প্রবোধবাবুর তৈরি করা এই ডিকশনারি বা তারও আগে এই আসল টেক্সট, এইটাই খানিকটা এই ক্লেমটাকে ধ্রুপদী সাহিত্য বা ধ্রুপদী ভাষার যে স্বীকৃতি, এইটাকে কনফার্ম করে দেয়? এটা তো নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে ধরুন সংবর্ণ অনেক সময় হয় কি যে আমরা আত্মপরিচয়, ধরুন একটা ছোট গোষ্ঠীকে জিজ্ঞাসা করলেন তোমরা কার, আমরা কি বলতে পারি না। কিন্তু সমবঙ্গীয় এইভাবে একটা আত্মপরিচয়ের ধারণা যাদের আছে, সেইখান থেকে বোঝা যায় যে সেটা তো একদিনের নয়, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতক। আরেকটা কথা বলা, এই যে এই সংবর্ণীয়টা আপনি বললেন যে অশোকের স্ক্রিপ্ট মানে না, মহাস্থানগড় স্টোন ইনস্ক্রিপশন। ঐতরেয় আরণ্যকে যে বাঙালিকে বয়াংশী বলা হচ্ছে, মানে একটা বিরোধিতার জায়গা, মানে আমার প্রতিপক্ষ খাড়া করা। প্রতিপক্ষ তখনই খাড়া করা হয় যখন তাকে আমি নিজের সমকক্ষ বলে মনে বা প্রতিস্পর্ধী নয়তো করে না। চীনের সঙ্গে এই যোগাযোগটা মানে এই সংস্কৃত এবং চীনা শব্দগুলোতে, এটা কি বৌদ্ধ ধর্মের প্রসারের ফলে? প্রধানত বৌদ্ধ ধর্ম, এবং তার সঙ্গে চীনা রাজাদের একটা উদ্দেশ্য ছিল এখান থেকে আয়ুর্বেদের বই, জ্যোতিষের বই নিয়ে যাওয়া। ফলে সেগুলো তো আয়ুর্বেদেরই হোক আর জ্যোতিষেরই হোক, সেগুলো তো এখান থেকে নেওয়াই হচ্ছে। যেমন পালকাপ্যের হস্তায়ুর্বেদ বিদ্যা, হাতির আয়ুর্বেদ। এইবার এই হাতির আমরা অনেক স্কাল্পচার দেখেছি চন্দ্রকেতু। ফলে বাঙালি হাতিকে পোষ মানাচ্ছে। এবং মনে রাখতে হবে যে গঙ্গা রিডি যাদের দেখে আলেকজান্ডার ফিরে যাচ্ছেন, তো সেখানে হস্তি বাহিনীর কথা বলা হচ্ছে যে রণক্লান্ত গ্রিকরা এই হস্তি বাহিনীর মুখোমুখি হতে চাইছে। ফলে আয়ুর্বেদ, জ্যোতিষ এবং বৌদ্ধ ধর্ম, এই সমস্ত কারণে, কিন্তু সবই তো ভাষাবাহী। কি কি শব্দ পেলেন ওই মাংস, আইসো, বৈশ, এই আইসো, বৈশ, চাল, ভাতা, ভাতা, মোটা, মোটো আর মানে ভাতারের মতো শব্দ, মানে যেটা এতদিন ধরে স্ল্যাং হিসেবেই বর্ণিত আছে। না, স্ল্যাংটা ভাবছেন কেন? ঠিকই, হ্যাঁ, কিছুদিন এটা 19 শতকেও slang ছিল না তখন। 19 শতকেও ভাতার স্ল্যাং নয়। 52টা শব্দ না ওটা বিহাররঞ্জন রায় বাঙালির ইতিহাসে বলেছেন যে খ্রিস্টপূর্ব 1300 পর্যন্ত বাঙালির ইতিহাসকে পিছিয়ে দেওয়া সম্ভব। এইটা উনি ইঙ্গিত দিয়ে গেছে। আমরা কাজ করতে গিয়ে দেখছি সেই দিকে এগোচ্ছি, কিন্তু পাণ্ডুরাজের ঠিক এই বঙ্গীয় যে ধারণা, মানে যে স্টোন শিলালিপিতে যেটা পাওয়া যাচ্ছে, এটা কি হিসেবে মানে কিভাবে বর্ণিত হচ্ছে ব্যাপারটা? ওখানে দুর্ভিক্ষ হয়েছে, সেই সময় নির্দেশ একটা সেই সময় যিনি নগর পালক তার নির্দেশ আছে পুণ্ড্রবর্ধন। কি নাম? পুণ্ড্রবর্ধন। আগে বাংলা মানে এখন যেভাবে মানচিত্র বাংলার তখন তো ছিল না। পূর্ণবর্ধন। পুণ্ড্রবর্ধন। ধরুন এখানে রাঢ় ছিল, বঙ্গ ছিল, সমতট ছিল, পরে হরিকেল ছিল, দণ্ডগুপ্তি ছিল, এইভাবে এই বিভিন্ন জায়গাটা কোথায় জনপদ। বলছেন? মহাস্থানগড়। মহাস্থানগড় এখন বাংলাদেশে আছে, বাংলাদেশ, বগুড়া। মানে অবিভক্ত বাংলা। আর এই মানে লিপিটা কিসের ছিল? ব্রাহ্মী। ব্রাহ্মী। এই বঙ্গীয়টা এসছে হচ্ছে যে ওই এলাকার সমবঙ্গীয় শব্দটার মধ্যে কি আছে? বঙ্গ। বঙ্গ। সমবঙ্গীয়, সম্যক রূপে বঙ্গীয় যারা,
তাহলে বঙ্গ আইডেন্টিটি, এবং এটা মহাবংশেও তাই বঙ্গ রাজার কথা আছে। ফলে ধরুন আগে তো এই রকম রাজনৈতিক মানচিত্র নয়, তখন যে রাজা যতটা দখল করে জনপদ ভিত্তিক, ফলে পুণ্ড্রবর্ধন আছে, সমতট আছে, পরে হরিকেল হয়েছে, বঙ্গ, রাঢ়, দণ্ডগুপ্তি ইত্যাদি। কালকে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনাকে বলছিলাম মাটি খুঁড়ে কি বের করতে হয়েছে সেটা আমি জানতে চাইবো। সত্যি মাটি খুঁড়তে হয়েছিল কোনো জায়গায় আর্কিওলজি? হ্যাঁ, আর্কিওলজি ওরা তো করেছে। মাটি খোঁড়া মানে আমরা তো চন্দ্রকেতুগড়ে গেছি, মাটি খুঁড়ে আমাদের কাজ সহজ করে দিয়েছেন অনেক প্রত্নতাত্ত্বিক, যেগুলো বিভিন্ন প্রত্নশালায় রাখা আছে। আচ্ছা, তারপরে বাংলাদেশ প্রচুর কাজ করেছে এটা নিয়ে, ওখানে যে সমস্ত, এবং তারা বিভিন্ন তাদের বইপত্রের মধ্যে সেই ছবিগুলো, যেগুলো আমরা খুব সহজে পেয়ে গেছি। আর তারপরে ধরুন আমাদের তো জিনোম সিকোয়েন্সের ক্ষমতা নেই, কিন্তু যারা জিনোম সিকোয়েন্স করে রিপোর্টটা দিয়েছে সেইগুলোর সঙ্গে এই মহাবংশ পেয়ে তার সঙ্গে মেলাতে পারছি, এবং সেইটা থেকে আমরা তখন ফুড হ্যাবিটের জায়গায় যাচ্ছি, যে ফুড হ্যাবিটটা যদি মেলাতে যাই কি দাঁড়ায়। ঠিক। মানে এগুলো এখন আবার নতুন করে গবেষণার জায়গাটা খুলে দিচ্ছে, আরো অনেক গবেষণা হতে পারে। এবং এখন তো প্রতিদিন আমরা বলি না ইন্টারডিসিপ্লিনারি, মানে একটা মানে বাংলা ভাষা মানে যে এটা কোনো সংস্কৃতি বা সাহিত্যের গবেষণা মানে সেখানেই থাকবে না, যে জিনোম সিকোয়েন্স মানে পুরো সায়েন্টিফিক জায়গা থেকে এসে, এবং এখান থেকে আবার নতুন করে যেটা বারবার বলা হচ্ছে যে বাঙালির ইতিহাস নতুন করে লেখার একটা সূচনা হলো এটা। ওই লুই হেনরি না কি নাম বলছেন? আর আপনার ওই মাটি খোঁড়ার প্রসঙ্গে বলি, আমাদের দলের একজন সদস্য হ্যাঁ, অধ্যাপক সে রাজু মাটি- শর্মা, হ্যাঁ, সেটাই তিনি বলছি, বছরে সত্যি 6 মাস সত্যি মাটির তলাতে মাটিতে থাকে হ্যাঁ। আমাদের প্রয়োজন। আমরা তাকে বলি শিক্ষিত সিধে। আর আমাদের মানে পুরো ব্যাপারটাই যে মানে এইসব গবেষণা হয়েছে, তারপরে পুরোটাকে তো প্রেজেন্টেবল করতে হয়েছে, এই যে চারটে ভলিউম তৈরি হয়েছে, এই ব্যাপারটা মানে আচ্ছা, এটার মধ্যে কি ওই ডিকশনারিটা? হ্যাঁ হ্যাঁ আছে, ছবি আছে, এখানে সব ছবি টবি আছে। দেখাতে সম্ভব? দেখাচ্ছি। এখন যেহেতু ইনফর্মালি হ্যাঁ, সেটা মানে আমাদের আর ওই সঙ্গমীয়টা একেবারে কভারে, এই যে কভারে কভারটা দেখুন, কভারটাই হচ্ছে সঙ্গে। কভারে দুটো আছে, এইটা হচ্ছে না, এটা দ্বাদশ, এইটা হচ্ছে সঙ্গমীয়, এটা হচ্ছে মহাস্থানগড়ের ইনস্ক্রিপশন। হ্যাঁ, আর এই নিচে যে এইটা আছে, এইটা হচ্ছে এইটা আচ্ছা, এই যে দ্বাদশ, এটা এই দিক থেকে দেখতে হবে, এটা ফোর্থ মেজর এডিক্টে 12th লাইন, সেখানে এই যে এই যে বটা না, এটা হচ্ছে বর্গীয় ব, অথচ এটা একটা এর মতো, এটা মানে লাউ এর মতো হলে সেটা হতো অন্তস্থ ব। ফলে এইটা হয়ে গেছে, এটা হওয়ার কথা নয়, কারণ বাংলা ছাড়া আর কোথাও এই বর্গীয় বয়ের গল্প নেই, অন্তস্থ বয়ের থেকে বর্গীয় ব। ফলে এখানে এইটা হচ্ছে মহাস্থানগড় ইনস্ক্রিপশন, এর ভেতরে আছে সঙ্গমীয়, আর এইটা হচ্ছে গিন্ডার ইনস্ক্রিপশন, ফোর্থ মেজর রক এডিক্টে, এটা 12th লাইন, সেখানে দ্বাদশ। ওনার নামটা কি বলেন? পুণ্ড্রবর্ধন। জায়গাটার নাম পুণ্ড্রবর্ধন, জায়গা আচ্ছা। পুণ্ড্র, এরকম পৌন্ড্র হচ্ছে এরকম শুনেছেন? হ্যাঁ, পুণ্ড্র থেকে পৌন্ড্র, এই জায়গাটা এটা এখানে ওটা বাংলাদেশ কোন? বগুড়া।